हेलो गुड मर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल झुम्पास फैमिली ब्लग। तो बंधुरा आरो एक नतून ब्लग निये तुम्हारे सामने आज के चले एसेছি। आज के सकाल सकाल रेडी হয়েছি देखते পাচ্ছো। ভাবছো তো এত সকালে দিদি রেডি হয়েছে কেন? এখন বাজে দেখো সকাল 9:30। এখন আমি রেডি হয়েছি, একটু যাব ননদের বাড়ি। আমার ননদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, সেই সব ব্লগও তোমাদের সাথে শেয়ার করব ফ্রেন্ডস। তো আজকে চলো বেরিয়ে পড়ি। অলরেডি লেট হয়ে গেছে, 10:05 ট্রেন আছে। যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, ব্লগ কন্টিনিউ চলতে থাকবে। বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়ছি ছেলেকে সাথে নিয়ে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে ছেলে আর আমি একা একা বেরোচ্ছি, ননদের বাড়িতে যাব। কিন্তু কেন একা যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সামনে বলবো। তো চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে উঠে আমি আর ছেলে যাচ্ছি দুজনে একটু গল্প করতে করতে। অনেক দিন পর ননদের বাড়িতে যাচ্ছি ট্রেনে করে, মানে প্রায় 2-2.5 বছরের ওপর হলো ট্রেনে যাওয়া হয় না। তো এইবার অনেক দিন পর যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এটা আমাদের ফুলিয়া স্টেশন। তো স্টেশনটা ক্রস করে আমরা রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছি। আর আমার ছেলের কাঁধে ব্যাগটা চাপিয়ে দিয়েছি আর ওকে দিয়েই টিকিটটা কাটালাম। এখন ছেলে বড় হয়ে গেছে তো ব্যাগটা ও টানে, টিকিটটা ও কাটলো। আর এই দেওরের সাথে, মানে এটা আমার মামা শ্বশুরের ছেলে, এই দেওরের সাথে হঠাৎ স্টেশনে দেখা হয়ে গেল। তো এই দেখো আমাদের ফুলিয়া স্টেশন এখন বেশ ফাঁকা দেখতে পাচ্ছ। ঠিক যখন ট্রেনটা ঢুকবে তার আগে একদম এক ফোঁটা জায়গা থাকে না পা ফেলার। তো আমি হাঁটছি আর ভাবছি মনে মনে ট্রেনটা কখন আসবে, আসলেই তো উঠতে পারবো, উঠলেই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আর একটা মন্দির ছিল সামনে, সেখানে আমি একটু প্রণাম করে নিলাম। তো বলতে বলতে আমাদের ট্রেনটা ঢুকলো। আর দেখো বলেছিলাম না একদম ফাঁকা ছিল, এখন প্ল্যাটফর্মে কত লোক উঠে গেছে। যথারীতি ট্রেনে উঠে সিট নিয়ে বসে যাচ্ছি। আর এবারে মনের মতো সিট ঠিক পাইনি। আর জানলার কাছে জায়গা দুটোই বুকিং, দেখতেই পাচ্ছ তোমরা। আমি আর আমার ছেলে জানলার পাশে বসতে খুবই ভালোবাসি। শুধু আমি কেন, অনেকেই বসতে ভালোবাসে, প্রাকৃতিক দৃশ্যটা ভালো দেখা যায়। তো দুটো লজেন্স কিনলাম, ছেলে আর আমি দুজনে মুখে পুড়ে মানে খেতে খেতে যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম ট্রেনে ভিডিও করছি, সবাই যে কেমন করে ভিডিও করে সত্যি আমার ভীষণ লজ্জা লাগছিল। তো পলতা প্ল্যাটফর্মটা চলে আসলো, আর বেশি দেরি নেই, সামনেই ব্যারাকপুর প্ল্যাটফর্ম। তো ব্যারাকপুরে নামবো আমরা। চলে এসেছি ব্যারাকপুরে। এসেই দেখছি আমার বর দাঁড়িয়ে রয়েছে। এবার তোমাদের বলি ঘটনাটা। আমার বর কলকাতা গিয়েছিল একটা কাজে, মানে ওর যে কাজ, তো সেই কাজে কলকাতার থেকে আর বাড়ি ফেরেনি। ও বললো যে তোমরা ব্যারাকপুর প্ল্যাটফর্মে চলে আসো, আমি ব্যারাকপুর থেকেই তোমাদের পিক আপ করে নেব। তো এখান থেকে আমাদের যেতে হবে সোজা ব্যারাকপুর থেকে ঘাটে যেতে হবে আমাদের। তো ঘাট পার হয়ে তারপর আমার দিদি বাড়িতে যাব, আমার দিদির বাড়ি শেওড়াফুলি। তো আমরা এই যে ওভারব্রিজটা সেটা আমরা ক্রস করে বেরিয়ে আসলাম। তো এই যে জায়গাটা তোমরা অনেকেই চিনবে যারা ব্যারাকপুর যাও। এখানে এই যে লস্যির দোকানগুলো রয়েছে। আমার ছেলে ব্যারাকপুর আসলে শীত গ্রীষ্ম বর্ষা মানে না, ওর একবার লস্যি খেতেই হবে। তো একটা লস্যি নিয়ে নিলাম ওর জন্য, যেহেতু অনেক ঠান্ডা তাই বরফ দিয়ে লস্যিটা দেইনি, আর আমি তো খাইনি। তো লস্যিটা খাওয়ার পরে চলে যাচ্ছি এখন অটো স্ট্যান্ডে। ওখান থেকে প্রচুর চাপ হয় অটোতে ওঠার জন্য। যথারীতি অটোতে উঠে যাত্রা শুরু করলাম। আমরা যাব এখন ঘাটে, শেওড়াফুলি ঘাটে। তো যাচ্ছি এই রাস্তাটা, যারা এই রাস্তায় যাতায়াত করো তারা সবাই চিনে থাকবে। আর এখান দিয়ে অনেক দিন পর যাচ্ছি, খুব ভালো লাগছে। মানে আমার শ্বশুরমশাই মারা যাবার 2-2.5 বছরের মধ্যে আমরা এখান দিয়ে যাতায়াত আর করিনি। আমরা গাড়ি নিয়েই বেশি যাতায়াত করে থাকি, তাই এদিকটা দিয়ে আসা হয় না। তো আমরা মোটামুটি ঘাটের কাছে এসেছি। টিকিট কাটলো আমার বর, দেখলে। আর এই হলো শেওড়াফুলি যে ঘাটটা। আমার তো ভীষণ ভালো লাগছে অনেক দিন পর এসে। 2 পয়সার ঘাট আর 6 টাকা হয়েছে, 70 পয়সা 50 পয়সা আইছে, 50 পয়সা না 25 পয়সা আইছে, মনে নাই তাই। তো বন্ধুরা দিন যাচ্ছে, সব কিছুর ভাড়া বাড়ছে, এখানকার ভাড়াও তো বাড়বে, এটাই স্বাভাবিক কথা। পরিষেবাও আগের থেকে অনেক ভালো হয়েছে। তো আমরা লঞ্চে উঠে পড়লাম, এবার ঘাট পারাপার হব। মোটামুটি ভালো ভিড় না হলে, ভর্তি না হলে লঞ্চটা ঠিক ছাড়ে না। তো এখন ছেড়ে দেবে আমাদের লঞ্চটা। দেখো পরিবেশটা কি দারুণ, গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে আছি, হেবি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর এখন মোটামুটি বাজে
এই 12:30 একটা মতো। আর যেহেতু ভালো শীত রয়েছে তাই জন্য আমেজও লাগছে এই হালকা রোদটা। আর আমি বসে রয়েছি সবার মাঝখানে, দেখো একটু তোমাদের দেখে হাত নেড়ে দিলাম। তো এই দেখো আমাদের এখন ঘাটে লঞ্চটা ছেড়ে দিল। বন্ধুরা চলে এসেছি একদম শেওড়াফুলি ঘাটের কাছে, মানে ঘাট পারাপার হয়ে চলে এসেছি একদম এই পারে যাচ্ছি। ঘাটটা পার করলাম, অনেক দিন পর শেওড়াফুলি ঘাট পার করছি। আর এখানে যখন আগে আসতাম তখন পরিষেবাটা এতটাও ভালো ছিল না। ওই দিকে সাইডে একটা ঘাট পারাপারের জায়গা ছিল, সেটা কাঠের সাঁকো ছিল। তা কাঠের সাঁকো দিয়ে যেতে আগে ভয়ই লাগতো। এখন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, দেখো খুব সুন্দর করেছে চারদিকটা, আর ভালো বেশ পাকাপোক্ত। আর এইটা হলো দিদির বাড়ি যাওয়ার আগে একটা বিশাল বড় বাজার পড়ে, এই বাজারটা ক্রস করে আমাদেরকে যেতে হয় হেঁটে হেঁটে। এই বাজারটা ক্রস করব, তারপরে একটা স্টেশন পার করব, রেল লাইন, তারপর আমাদেরকে আবার অটোতে উঠতে হবে বা টোটোতে উঠতে হবে। তো দেখো এখানে বিশাল বড় ফলের বাজার আছে, সবজির বাজার আছে, মানে এমন কিছু নেই যে পাওয়া যায় না। আর প্রত্যেকটা জিনিসই খুবই ভালো পাওয়া যায়। আর দেখো আমার একটা ব্যাগও বইতে হচ্ছে না, সব ব্যাগ ছেলে আর বাবা দুজনে মিলেই বয়ে যাচ্ছে। তো দেখো বলেছিলাম না যে আরেকটা লাইন পার করতে হয়, রেল লাইন। তো এটা শেওড়াফুলি স্টেশন। তো এই শেওড়াফুলি স্টেশনটা ক্রস করে আমরা আবার অটোতে উঠলাম। দিদির বাড়ি এই ট্রেনে আসলে ভীষণ হাঙ্গামা করে আসতে হয়, এই কারণে মাঝে মাঝে ইচ্ছেও করে না যে আসি। এক লাইনের রাস্তা হলে আরামসে আসা যায়। অনেক রাস্তা হলো, জার্নি টার্নি করে আসছি তো ভালো লাগছে না। চলো দিদির বাড়ি যাই, তারপর আবার দেখা হবে। অন্যান্যবার গাড়ি নিয়ে আসি তো দিদির বাড়ির সামনেই নামি, এবার একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে দিদির বাড়িতে। চলো যাই। এটা দিদির বাড়ির আশেপাশের রাস্তা, গলি। এই যে আমার কর্তা ব্যাগ টেনে টেনে নিয়ে আসছে। ওই বিয়া করলে এইটাই জ্বালা, ব্যাগ টানতে লাগে। এই যে দাও মাইকা মানুষের ব্যাগ জ্বালা জ্বালা। शादी का लड्डू, दिल्ली का लड्डू जो भी खाएगा वो भी पछताएगा, जो भी नहीं खाएगा तो भी पछताएगा। সত্যি আমার বরটা একটা মজার মানুষ, সেটা আমি বলবো না, যারা ওর সাথে মিশেছে তারা প্রত্যেকেই জানে। আর ওই দেখো ব্যাগটা কিভাবে নাড়াচ্ছে, আমার সাথে মজা করে সব সময়, কিভাবে হাসাবে, পেছনে লাগবে। তো চলে এসেছি একদম দিদির বাড়ির কাছে। এটা দিদির বাড়ির সামনের একটা পুকুর, আর এই পুকুরটা পার করার পরেই ওই পাশের রাস্তাটা দিয়ে দেখো ছেলে যে যাচ্ছে ঘাড়ে ব্যাগ নিয়ে, ওই রাস্তাতেই দিদির বাড়ি। তো বন্ধুরা একদম কাছাকাছি চলে এসেছি দিদির বাড়ির। এটা দিদির বাড়ির গলি, আর ওই যে এই বাড়িটাই দিদির বাড়ি। দিদির বাড়ির কাছে চলে এসেছি। জানি না বাড়িতে ঢোকার পর আর ব্লগ কন্টিনিউ করতে পারবো কি না, কেন যেহেতু দিদির বাড়িতে পুজো, তাই দিদির অনেক কাজের চাপ, আমার ক্যামেরা অন রাখা সম্ভব না। তো দিদির বাড়ি আসার পরে বেশ কয়েক ঘন্টা পর তোমাদের সাথে আবার আসলাম দেখা করতে। আলপনা দিচ্ছি, তখন রাত বাজে 10টা। এই আলপনা আমি ভালো দিতে পারি না, কিন্তু তারপরেও একটু তো দিতে হবে, তাই আলপনাটা দিচ্ছি। এই দেখো দিদির চোখে মুখে ক্লান্তির ছাপ। আর আমিও বসে বসে আলপনাটা দিচ্ছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। তো আমার আলপনাটা দেওয়া মোটামুটি শেষের দিকে, এইটুকুই দেব। আর ওই পিড়ির আলপনাটাও আমি দিয়েছি, তবে দিদিও একটু হেল্প করেছিল ওটাতে। তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো স্নান করে রেডি হয়ে গেছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ কত বাসন দিদি আগেই মেজে রেখে দিয়েছে। তো আর এই হলো বাজার ঘাট, সব বাজার হয়ে গেছে, যে পুজোর রান্নাবান্না হবে সেই সব বাজার হয়ে গেছে। আর এটা দিদির ঠাকুর ঘর, আর ঠাকুর ঘরে এসে দেখছি ফল এগুলো সব ফুল টুল আনা কমপ্লিট। আর এই হলো দিদির রাধা মাধব, জয় রাধা মাধব।
আর এত শীত পড়েছে তো দিদি খুব সুন্দর করে রাধা মাধবকে সাজিয়ে রেখেছে। আর এই দেখো কত বাসন মেজে দিদি সব আগেই কাজ কমপ্লিট করে রেখেছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলাই হয়নি দিদি বাড়ি কিসের পুজো। দিদির বাড়িতে কালী পুজো, ভাগ্নের বিয়ের আগে কালী পুজো করছে, সেই কালী পুজো। তো এই কালী পুজোর পুরোটা ব্লগ নিয়ে তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।